দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। নির্বাচনের কাছাকাছি বাংলাদেশ শহর থেকে অলিগলি ভোট যুদ্ধ রূপ নিয়েছে প্রচারণা উৎসবে। উন্নয়নের প্রতিশ্রুতি, আশ্বাস আর কথার লড়াইয়ে এখন দারুণ ব্যস্ত রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। প্রশ্ন হচ্ছে, প্রতিশ্রুতি বাস্তবায়নের রোডম্যাপ কোথায়, নাকি সেই কথার ফুলঝুরি? এদিকে শুক্রবার পর্যন্ত ৩৩ জেলায় ১৩১টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আছে পাল্টাপাল্টি অভিযোগও। চলছে হুঁশিয়ারি আর হুঙ্কার, যার প্রভাব পড়ছে তৃণমূলেও। যদিও নির্বাচনের সার্বিক পরিবেশকে সন্তোষজনক বলছেন প্রধান উপদেষ্টা। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ কথা বলবো গোটা আয়োজন জুড়ে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আয়োজনের নাম দিয়েছি ভোটের মোহনা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার সাথে কথা বলার জন্য রয়েছেন মাহফুজ কামাল, আমাদের মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। মাহবুব ভাই, নির্বাচনের তার বেশি দিন নাই, মানে 12 দিনের মাথায় নির্বাচন। এই মুহূর্তে বড় দুই দলের বড় দুই নেতা বড় বড় সমাবেশ করছেন এবং বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে এই যে মানে প্রতিশ্রুতি, এসব বাস্তবায়নের রোডম্যাপটা আসলে কোথায়, নাকি সেই কথার ফুলঝুরি? আজকে যেহেতু আমি একা, আমরা একটু ক্যাজুয়াল কথা বলবো আর কি, একটু আড্ডার মতো আর কি। হ্যাঁ, অত ভাব গম্ভীর হওয়ার দরকার নেই। আচ্ছা, দেখেন 5ই আগস্টের পরে আমাদের কত যে শিক্ষা হইলো আর কি, কত কিছু আমরা জানলাম। এবং জানার যে কোনো শেষ নাই, এটা আমরা 5ই আগস্টের পরে আরেকবার উপলব্ধি করলাম। আচ্ছা, আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন? না, আমি কখনো হাঁটিনি। হাঁটেননি না? হাঁটলে বুঝতে পারতেন যে শেখার কত কিছু আছে। বিড়ালের লেজ ধরে যদি হাঁটতে থাকেন, তাহলে বিড়াল যে কি করবে, ঝুঁকি আছে না? আমি যদি বেল রেসটা ধরি, সে তো আমাকে আঁচড় দেবে, নানা রকম ঝামেলা দেখবেন সে কি করে। জি। এবং এইটা আপনি মানে আপনি ভাবতে পারবেন না যে এরকম একটা দৃশ্য বিড়াল করতে পারে। হ্যাঁ, তো শেখার অনেক আছে, আমরা শিখতেছি। এবং একটা পর্যায়ে এসে মানে রাজনীতিটা এমন এক জায়গায় চলে গেল যে মানে our society has become politically so corrupt যে a very few number of people are bothered about it. অল্প কিছু লোক রাজনীতি নিয়ে ভাবে, ভাস্ট মেজরিটি আর ইনডিফারেন্ট। স্যার, মানে করাপশন ইজ নাথিং নিউ ইন আওয়ার কান্ট্রি। না, এখন হচ্ছে যে করাপ্ট ইন দ্য সেন্স, দেখেন করাপশন কিন্তু অনেক ধরনের আছে। আমাদের দেশে কতগুলো ভুল চিন্তা আছে। যেমন ধরেন, করাপশন বলতে আমরা বুঝি অর্থনৈতিক করাপশন। করাপশনস আর অফ মেনি কাইন্ডস, যেমন পলিটিক্যাল করাপশন, ফিলসফিক্যাল করাপশন আছে, হ্যাঁ, সোশ্যাল করাপশন, নানা রকম করাপশন আছে। তো শুধু আর্থিক দুর্নীতি করলেই সে করাপ্ট, এটা ঠিক না। আচ্ছা, এ পার্সন ক্যান বি পলিটিক্যালি করাপ্ট অলসো। সো আমি ওই অর্থে বলতেছি, এত করাপ্ট হয়েছে যে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা কর্মীরা তারা তো করবেই, তাদের একটা স্বার্থ থাকে, কিন্তু ভাস্ট মেজরিটি অফ দি কান্ট্রি তারা কিন্তু দে আর নট বদার্ড অ্যাবাউট পলিটিক্স। হ্যাঁ, এবং তারা ইনডিফারেন্ট। এবং আপনার একটা কথা আছে, ইনডিফারেন্স ইজ এ গ্রেট থ্রেট টু ডেমোক্রেসি। মানুষ উদাসীনতা, কোনো কিছু ইনভলভ না হওয়া। আপনি পলিটিক্সে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আপনি ইনভলভ না হন, আপনি যদি উদাসীন থাকেন, ইট ইজ এ গ্রেট থ্রেট টু ডেমোক্রেসি। হ্যাঁ, আমরা এখন সবাই প্রায় রাজনৈতিক, আমরা কি ওই জায়গাটায় চলে গিয়েছি কিনা? মানে আমরা কি এখন ইনভলভ হতে পারছি না, বা হতে পারছি না, দেয়া হচ্ছে না? না ইনভলভ হতে পারছি না নানা কারণে। একটা হচ্ছে যে প্রথম মেজর কারণটা হচ্ছে কি লাভ এসব করে। হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু বলতেছি, যারা ওয়ার্কারদের কথা বলতেছি না বা সমর্থকদের কথা বলতেছি। আচ্ছা, কি লাভ এসব করে? তারপরে হচ্ছে এক ধরনের ভয়ের সংস্কৃতি। হ্যাঁ, এই ভোট দিতে যাব, কখন কি হয় না হয়, বাবা দূরে থাকি। আবার মত প্রকাশের স্বাধীনতার উপরও এক ধরনের হস্তক্ষেপ আছে। মানে হস্তক্ষেপ মানে ফিজিক্যাল টার্গেট না, যে সাহস নিয়ে কেউ তার মতটা প্রকাশ করে না আজকাল। তো এইসব কারণে মানুষ, পিপল আর ইনডিফারেন্ট। হ্যাঁ, এটা গণতন্ত্রের জন্য খুব খারাপ। তো আপনাকে যেটা বলছিলাম, আমরা খুব ক্যাজুয়াল কথা বলবো, জি, সেটা একটু রসিকতাও করি। সেটা হচ্ছে যে এই যে বললেন না যে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে না ইত্যাদি, সেটাই বললাম যে বৃহৎ লাখ লাখ মানুষ আসতেছে এবং বড় বড় সব প্রতিশ্রুতি। এরকম প্রতিশ্রুতি আমরা আগে পরেও শুনেছি,
কিন্তু সেটা বাস্তবায়নটা আসলে শেষ পর্যন্ত হয় না। তো কথাটা একটু হাস্যরসাত্মক, এটা উইনস্টন চার্চিলের, একটু ইংরেজিতেই বলি প্রথমে। উনি বলতেছেন যে গুড স্পিচ শুড বি লাইক স্কার্ট অফ এ ওম্যান, লং এনাফ টু কাভার অনার অ্যান্ড শর্ট এনাফ টু ক্রিয়েট কিউরিসিটি। চমৎকার। দারুণ। হ্যাঁ, জি। মানে একটা ভালো বক্তৃতা হচ্ছে নারীর স্কার্টের মতো, বিগ এনাফ টু কাভার হার অনার, তার সম্মান রক্ষার জন্য সম্মানটা বড়, যতটুকুন, জি। বিগ এনাফ, অ্যান্ড স্মল এনাফ টু ক্রিয়েট কিউরিসিটি, এত ছোট যে যে এক ধরনের আপনার কিউরিসিটি। কিউরিসিটি জাগে আর কি। এটা হচ্ছে গুড স্পিচ। জি। চমৎকার। চার্চিল বোঝেন তো আর কি। আচ্ছা। সহস্রাব্দের ব্রিটিশ হয়েছেন উনি। মানে এইসব ফেলে টেলে, এই ধরেন নিউটন, শেক্সপিয়ার, এইসব ডারউইন ফেলে, পেছনে ফেলে উনি সহস্রাব্দের ব্রিটিশ হয়েছেন, বুঝেন এবার। তার মানে কত হাইট, তার কত আর কি। তো তার কথা এইটা। আমরা যেটা আপনি বললেন যে বক্তৃতা দেখছি আমরা, ওই জায়গাটা একটু, জি। হ্যাঁ বক্তৃতা দেখছি, তো এগুলি কি মানে ডু দে এক্সপ্রেস, এই বক্তৃতাগুলি কি আমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে পারছে তো না। বরং আমরা দেখছি বক্তৃতাগুলোর একটা বড় জায়গা দখল করেছে আপনার রিলিজিয়াস সেন্টিমেন্ট, ধর্মভিত্তিক সেন্টিমেন্ট। অথচ উই আর লিভিং ইন এ মডার্ন কান্ট্রি। আমরা একটা আধুনিক সমাজে বাস করতেছি, এবং সেখানে রিলিজিয়নকে, ধর্মকে ক্যাশ করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে নিরীহ মানুষকে, ধর্মপ্রাণ নিরীহ মানুষকে, এবং যাদের অধিকাংশই অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, তাদেরকে যেভাবে মানে আপনার তাদের দিকে দীক্ষিত করার চেষ্টা করা হচ্ছে ধর্ম ব্যবহার করে, এটা রীতিমতো ক্রাইম। এটা কীরকম জানেন? আপনি একটা মাইনর মেয়েকে যদি আপনি পটায় টোটায় যদি আপনি ইফ ইউ টেক হার ইনটু বেড, সেটা যেরকম ক্রাইম, বড় ধরনের ক্রাইম। তো ওই মেয়েটা তো কিছু বুঝে না। আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তাকে কি করলেন, তার মাইন্ড চেঞ্জ করে টোরে আপনি তার সাথে আপনি একটা ইলিগাল রিলেশন করলেন, এটা ক্রাইম না? সেরকম একটা গ্রামের অশিক্ষিত লোক, যে কিছু বোঝে টোঝে না, এবং যে ধর্মভীরু, এবং যে সত্যিকার অর্থে ধর্মপ্রবণ, তাদেরকে যদি আপনি কতগুলো এমন কথা বলে তাদের ভোট প্রত্যাশা করেন, এটা ক্রাইমের পর্যায়ে পড়ে। একটা বিষয় সেটা হচ্ছে, ধরেন আপনি বললেন যে আমরা একটু ক্যাজুয়াল কথা বলি, সেই আঙ্গিকে আমি বলতে চাচ্ছি যে ধর্ম তো আসলে কোনো প্রসাধনী কোনো কিছু না, প্রসাধনী টাইপ না যে সেটা আমি ব্যবহার করব। কিন্তু এখন আমরা দেখছি এই ধর্মকে ব্যবহার করার যথেষ্ট ব্যাপক পরিমাণ অভিযোগ আছে, করা হচ্ছে। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে কেউ যদি ভোটে জেতার জন্য নানা রকম কলা কৌশলের মধ্যে ধর্মকে ব্যবহার করে, তাহলে প্রতিপক্ষের সমস্যাটা কি, বা আমরা সমস্যা হিসেবে কেন দেখব? এটা কোনো যুক্তির মধ্যে পড়বে না? না, একটা হচ্ছে, শুনেন, আপনি ধর্মকে ব্যবহার করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি এমন কোনো আনসাইন্টিফিক কথা বলতে পারেন না যেটা সত্যি না। হ্যাঁ, আচ্ছা। আপনি বলতে পারেন যে আমরা একটা ধর্মভিত্তিক শাসন পরিচালনা করব, সেখানে ধর্মীয় বিধান থাকবে, এটা তো কোনো অন্যায় কিছু না, তারা বলতেই পারে, সেটাই, জি। বলতেই পারে, এটা অন্যায় কিছু না। কিন্তু আপনি যখন বলতেছেন যে কবরে গিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে তুমি কেন দাঁড়িপাল্লায় ভোট দাও নাই, এই যে আপনি একটা ডাউনরাইট মিথ্যাচার করলেন, সেটা তো হলো না, এটা তো আনএথিক্যাল, তাই না? তো তারপরে কত রকমের কথা বলা হয়েছে। মানে অ্যাজ এ মুসলিম, অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, যে আপনার কবরে আমরা যতটুকুন জেনেছি মুসলমান হিসেবে, যে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। এর বাইরে যে প্রশ্ন করা হবে কিনা সে বিষয়ে আমরা আসলে জানি না। হ্যাঁ, ঠিক আছে, আপনার বক্তব্য ঠিক আছে যে ওইভাবে বলা যায়, কিন্তু এই যে নতুন আর একটা জিনিস আমরা শুনলাম, এইটা অ্যাকর্ডিংলি কোরআন হাদিস কিনা
সেটা তো মোটামুটি আমরা তো না না, কোরআন হাদিসে দাড়িপাল্লার কথা থাকবে কেন? আচ্ছা। আপনি এটা তো মানে আউট অফ, এটা তো কোনো মানে প্রসঙ্গের মধ্যে আসতে পারে না। দাড়িপাল্লার কথা তো, বা নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশে এরকম হবে, এটা কোরআন হাদিসে আছে। ইট ওয়াজ রিটেন, মানে এটা কত 1500 বছর আগের আল্লাহর ওহী। সেটাই মাহবুব ভাই, একটা ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শকের বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন, আলোচনা আরও রয়েছে। দর্শক, ফিরলাম আবার আলোচনায়। আমরা কথা বলছিলাম ভোটের মোহনা নিয়ে। আমাদের স্টুডিওতে রয়েছেন মাহবুব কামাল। আমরা আবার আলোচনা শুরু করতে চাই। আপনি ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে কথা বলছিলেন। আমি জানতে চেয়েছিলাম যে কেউ যদি ধর্মভিত্তিক রাজনীতি করে এবং নির্বাচনের কলা কৌশল হিসেবে ধর্মকে ব্যবহার করে, তাহলে প্রতিপক্ষ কেন বিরক্ত হবে? প্রতিপক্ষের সমস্যাটা কোথায়? না না, কৌশলগতভাবে ধর্মকে টানলে তো অসুবিধার কিছু নাই। কথাটা হচ্ছে যে আপনি তো ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারেন না, তাই না? এবং যেটা ধর্মে নাই সেটাকে তো আপনি প্রচার করতে পারেন না, তাই না? তো ধর্মভিত্তিক রাজনীতি দেখেন ইউরোপেও আছে, ক্রিশ্চিয়ানিটি বেসড অনেক পার্টি আছে কিন্তু ইউরোপের বিভিন্ন, সেটা তো সমস্যা না। সমস্যা হচ্ছে যে মানে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে কি থাকবে না এটা ডিসাইড করবে পাবলিক। এটা পাবলিক, মানে সব কিছুর মানে শেষ সিদ্ধান্তদাতা তো হচ্ছে পাবলিক, তাই না? জি। ধর্মভিত্তিক রাজনীতি পাবলিক অ্যাপ্রুভ করে থাকবে, অসুবিধা কী আছে? আমার পয়েন্ট তো সেইটা না। আমার পয়েন্ট হচ্ছে যে মানে এমন কিছু প্রচার করা ঠিক না যেটার মধ্যে মিথ্যাচার আছে, যেটার মধ্যে এক ধরনের নৈতিকতা বর্জিত এক ধরনের ইয়ে আছে। দুই দলই কিন্তু করতেছে এগুলো, না? সেটাই, মানে ধরেন আমি গত কয়েকদিন ধরে দেখলাম যে বড় দুই দলের জামাত বা বিএনপির শীর্ষ দুই নেতা কিন্তু পুরো দেশ চষে বেড়াচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কালকেও তারেক রহমান খুলনা যশোর যাবেন। তো সেখানে হয়তো কথা বলবেন, কিন্তু এই দুই দলের যে কথার লড়াই চলছে, সেই কথার লড়াই আমরা দেখছি যে ৭১ ইস্যু, দুর্নীতি, চাঁদাবাজি, জান্নাতের টিকিট, ফ্যামিলি কার্ড, নানা রকমের ইস্যু আসছে ঘুরে ফিরে। তাদের এই যে কথার হুঁশিয়ারি হুঙ্কার, সেইটার রেশ কি তৃণমূলে মানুষকে উস্কে দেয় কিনা? হ্যাঁ হ্যাঁ, কেন দিবে না? কেন দিবে না? কারণ হচ্ছে যে দেখেন, এই যে মানে ধর্মভিত্তিক যে কথাগুলো এর কারা করতেছে, তাদের পরনে ধর্মীয় পোশাক, তাদের মাথায় টুপি, দাড়ি, একটা কি বলে যে একটা সহি ভাব, একটা নুরানি ভাব, জি। আছে না? তো একটা সাধারণ মানুষ তো তাদের কথা বিশ্বাস করবেই, তাদের কথা বিশ্বাস করবে। এবং কি বলে যে এই ধরনের একজন সহি মানুষ তো আর মিথ্যা বলতে পারেন না, তাই না? তো যিনি বলতেছেন তার দায়িত্ব যে তিনি কতটুকু বলবেন কতটুকু বলবেন না। হ্যাঁ, মানুষকে মানে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভোট নেওয়া এটা ঠিক না। ধর্মই তাকে মানে ধর্ম এটা অ্যালাউ করে, এবং তার ক্ষতিটা তারই হবে, যিনি এটা বলতেছেন তারই হবে, যে আপনি ধর্মকে মানে ভিন্নভাবে বা বিকৃতভাবে প্রচার করতেছেন। তার ধর্ম প্রচারকেরই ক্ষতি হবে, প্রচারকেরই ক্ষতি হবে। এবং পয়েন্ট আরেকটা, যারা এগুলি প্রচার করেন তারা নিজেরা এটা বিশ্বাস করেন কি না সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। হ্যাঁ, যে যিনি বলতেছেন যে কবরে গিয়ে অ্যান্সার করতে হবে, তিনি হয়তো এটা বিশ্বাস করেন না, কিন্তু ভোটের জন্য এটা বলতেছেন আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কথা হচ্ছে যে নির্বাচনী ম্যানিফেস্টোটা কি হবে। নির্বাচনী ম্যানিফেস্টোটা হবে যে আমরা আগামী দিনে এই করতে চাই এবং এইভাবে করতে চাই। এই করতে চাওয়া যথেষ্ট না, রোডম্যাপটা ক্লিয়ার না। হ্যাঁ, আমরা এই করতে চাই, এইভাবে করতে চাই। আচ্ছা, তখন পাবলিক কম্পারেটিভ অ্যানালিসিস করবে যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে কোন ম্যানিফেস্টোটা ভালো এবং বাস্তবায়নযোগ্য। শুধু ভালো হইলে হবে না, সেটা বাস্তবায়নযোগ্য হতে হবে। আমার ক্যাপাসিটি আছে কিনা, আমার সক্ষমতা আছে কিনা। হ্যাঁ, কতগুলো উদ্ভট জিনিস শুনতেছি না আমরা, কতগুলো উদ্ভট জিনিস তো শুনতেছি। হ্যাঁ, দুই দলের পক্ষ থেকে শুনতেছি, এগুলি কোনোভাবেই ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়নযোগ্য না, কোনোভাবে বাস্তবায়নযোগ্য না। তো ফলে এভরিবডি ইজ বিল্ডিং ক্যাসেল ইন দ্য ইয়ার, সবাই বাতাসে দুর্গ গড়ে তুলতেছেন। হ্যাঁ, আমাদের অর্থনৈতিক ভিত্তি কী আছে, আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা কী, আমাদের গিভেন দি প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট ইকোনমিক কন্ডিশন, এগুলি বাস্তবায়ন করা যাবে কি না, এগুলির ধারে কাছে কেউ নেই। বলে দিচ্ছে একটার পর একটা, এই করবো, সেই করবো, অমুক করবো, তমুক করবো। তো এগুলি তো আজকাল তো হয়েছে কি, মানুষ তো আর আগের মতো আর বোকা না, মানুষ তো এগুলি বোঝে যে
মানুষ ভোট দিতে 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 তাহলে যারা বলছেন তারা কি বুঝতেছেন না? আমরা বুঝি। না, তাদের কথা হচ্ছে যে একটা সেকশনকেও যদি আমি আমার দলে টানতে পারি, কিছু লোককে যদি টানতে, এটাই তো লাভ। ধরেন যদি আমি একটা কনস্টিটিউয়েন্সিতে 500 লোককেও যদি আমি কনভিন্স করতে পারি এসব কথা দিয়ে, সেটা তো আমার একটা লাভ, এটা ফ্রিঞ্জ বেনিফিট। তো কিছু না মানে না বলার চেয়ে এগুলো বলা কাজে যদি দেয় তা কাজে দিল। তো এখন কথাটা হচ্ছে যে আমাদের পলিটিক্সটা যে জায়গায় চলে গেছে, এইখানে কিন্তু প্যাট্রিয়টিজম বলতে যেটা একটা কথা আছে না, দেশপ্রেম, জি, আওয়ার পলিটিক্স ইজ টোটালি ডিভয়েড অফ প্যাট্রিয়টিজম, একেবারেই দেশপ্রেম মুক্ত পলিটিক্স। এই যে প্যাট্রিয়টিজম আমাদের নেই, আমরা প্যাট্রিয়ট না এখন, এই অবস্থা আমরা কেন গেলাম? মানে আমাদের সেই 54 বছর ধরে আমরা একটা দেশ, স্বাধীন দেশে আছি, এই 54 বছর পরে এসেও যদি প্যাট্রিয়টিজমের কথা আমাদেরকে বলতে হয়, স্বাধীনতা এত বছর পরে এসেও, তাহলে আর দেশপ্রেমটা কোথায় থাকলো? সেই এ তো একটা মানে কি বলবো, আমাদের জাতির জন্য এটা একটা বড় দুঃসংবাদ। হ্যাঁ, জি, হয়েছে কি আমাদের, মানে আমি যদি বেসিক টান দেন তাহলে দেখবেন যে আমাদের লার্নিং মেথডটা, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন, সেখানে আপনার একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা, একদম পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা আছি আমার হ্যাঁ, মনে হয়। আমার মনে হয় যে আমাদের জি, শিক্ষা ব্যবস্থাটা এক বড় দায়ী আমাদের এই যে যে আজকে আমাদের আজকে যা হচ্ছে, এটা একটা বড় কন্ট্রিবিউশন আছে তার। মাহবুব, আর একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিয়ে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের আলোচনা, আমরা কথা বলছিলাম ভোটের মোহনা নিয়ে। মাহবুব কামাল, ভোটের মোহনা থেকে একটু ইতিহাসে আসতে চাই। সেটি হচ্ছে যে আমাদের মানে ইতিহাসকে কি কোনোভাবে কি আপনার ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে কিনা? যদি চেষ্টা হয়ও, মানে সেটা কি সম্ভব? আদৌ এটা পসিবল? না, আগেরটা শেষ করে নেই। সেটা হচ্ছে লাস্ট কথা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতিটা। দেখেন মানে মানে যারা এগুলো প্রচার করছেন, হ্যাঁ, এগুলো তাদেরকে বলবো যে আপনারা নিজে যেটা বিশ্বাস করেন না সেটা প্রচার করেন না, এবং কসমেটিক্স ব্যবহার করেন না। আপনি যা সেটা নিয়েই আপনি পাবলিকের কাছে যান। হ্যাঁ, তাইলে যদি আপনি ডাবল স্ট্যান্ডার্ড করেন যে আমি এটা নিজে বিশ্বাস করি না অথচ আমি এটা ভোটের স্বার্থে ব্যবহার করতেছি, তাহলে আলটিমেটলি কিন্তু লাভ হবে না। আপনি যা সেইভাবেই আপনি জনগণের কাছে যান, জনগণ যদি অ্যাকসেপ্ট করে করলো, নাইলে নাই। কসমেটিক্স ব্যবহার করে জনগণের কাছে গেলে এটা নিজেরই ক্ষতি হবে। জি, এখন আপনি বলছেন, দেখেন দুইটা জিনিস চেষ্টা হয়েছে এবং চলছেও, এবং আনফর্চুনেটলি এই এই প্রক্রিয়ার সঙ্গে আমাদের চিফ অ্যাডভাইজারও সম্পৃক্ত ছিলেন। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভুলিয়ে দেয়া, যেটা উনি রিসেট বাটন চেপে দেওয়া হয়েছে বলছিলেন। আরেকটা হচ্ছে আমাদের যে বাঙালি সংস্কৃতি, আমাদের যে কালচারাল হেরিটেজ, সেটাকে ইসলামিক কালচার দিয়ে রিপ্লেস করার একটা চেষ্টা। প্রথম কথা হচ্ছে, প্রথমটা আসি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা বা এটাকে আমাদের ইতিহাসের মানে অংশ হিসাবে যা আছে এটাকে বিচ্ছিন্ন করে ফেলা, এটা কোনোদিনও সম্ভব না, কোনোদিন সম্ভব না। আপাতত সম্ভব হতে পারে, কিন্তু ইন দ্য লং রান, মানে ধরেন যে আফটার 50-100 ইয়ার্স এইটা অটোমেটিক্যালি এইটা জাগ্রত হবে। যেমন আমি একটা উদাহরণ দিই সবসময়, সেটা হচ্ছে যে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ মানে নানাভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, কিন্তু আলটিমেটলি পলাশির যুদ্ধ কি আমরা জেনে গেছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসও মানে আলটিমেটলি মানে যেভাবে আমরা করেছি মুক্তিযুদ্ধ সেভাবেই থাকবে, এবং বঙ্গবন্ধুকে যে মুছে ফেলার চেষ্টা হয়েছে এইটাও টিকবে না। যেমন পলাশির যুদ্ধের কথা উঠলে আমরা কি কোন কোন নাম আসে? প্রথমে আসে মীর জাফর, সিরাজউদ্দৌলা, ক্লাইভ, আসে লর্ড ক্লাইভ, মোহনলাল ভীমবর্ধন, এই নাম, ঘসেটি বেগম। দেখ ঘসেটি বেগম এটা ফুটনোট। আচ্ছা, ঘসেটি বেগম, মোহনলাল, এগুলি ফুটনোট, এগুলি গবেষকদের টেবিল অথবা ফুটনোট, তিনজনের নামই বেশি আসে। তিনজনের নামই আসে। তো 50 ইয়ার্স মানে 200 বছর পরের কথা বলতেছি, মানে পলাশির 200 বছর পরে বা 250 বছর পরে।
তো আমাদেরও ধরেন যে 200 বছর পর কি হবে, কয়েকটা নাম থাকবে, বঙ্গবন্ধু, ইয়াহিয়া খান, তারপরে ধরেন যে বড়জোর আপনার ভুট্টো, নিয়াজি। নিয়াজি থাকতে পারে। হ্যাঁ, নিয়াজি থাকবে, ওটা ফুটনোট। আচ্ছা, বঙ্গবন্ধু, ইয়াহিয়া খান, এই দুইটা মেইন। তারপর ভুট্টো টুট্টো থাকতে পারে। যাই হোক, এগুলো পারবে না। তো আর একটা যেটা আমি বললাম যে আমাদের দেখেন, আমাদের তো অনেকগুলি পরিচয় আছে, তাই না? প্রথমত আমি হচ্ছে আমার একটা পরিচয় হলো যে আমি বাঙালি, আমার আরেকটা পরিচয় হলো আমি মুসলমান, এবং সবার উপরে পরিচয় হলো আমি মানুষ, তাই না? আচ্ছা। তখন আমাদের বাঙালি পরিচয় একটা, আবার মুসলমান পরিচয় একটা, দুইটা তো আমাদের পরিচয় আছে, তাই না? তো একটার সাথে আরেকটা তো কনফ্লিক্ট করার কোনো দরকার নাই, তাই না? ধর্ম জায়গায় থাকবে। আমি যে মুসলমান, এই মুসলমানের যে যে মানে দায়িত্ব কর্তব্য সেগুলি আমি পালন করব, তাই না? ধর্মীয় বিধান মতো যেটা পালন করব। আবার আমার বাঙালি হিসাবে আমাদের যে ঐতিহ্য আছে, হ্যাঁ, বাঙালির ঐতিহ্য আছে না, নানা রকম আছে তো। বাঙালি সংস্কৃতি মানে সঙ্গীত, নৃত্য, বাউল, এই যে লালন টালন, এগুলি নানা রকম ঐতিহ্য আছে। কিন্তু এগুলো তো মানে ইসলামে হারাম, আপনার গান বাজনা বাদ্য এগুলো তো ইসলাম। সৌদি আরবে কনসার্ট হচ্ছে। আচ্ছা। সৌদি আরবে এখন কনসার্ট হচ্ছে, কনসার্ট নেড়ে স্কার্ট পড়তেছে, ঠিক আছে? তো সৌদি আরবের থেকে আমরা বড় মুসলমানের দেশ হয়ে গেলাম। ওর তো সৌদি আরব তো ইসলামের মানে আতুর ঘর, ওখান থেকে তো ইসলাম, ওখান থেকে, জি, ওখান থেকে তো মূল জায়গাটাই তো। আমাদের প্রফেট তো ওখানে জন্মাইছেন, তাই না? তো সেখানে যদি এই এই জিনিসগুলো মানে চর্চা হইতে পারে, আর সঙ্গীত মানে নিষিদ্ধ, এগুলিকে কোনো মানে রিয়েল কোনো প্রমাণ আছে ধর্মের সঙ্গীতকে নিষিদ্ধ করা হয়েছে? আমি তো কোথাও পাই নাই। আমি তো মোটামুটি কোরআনের বঙ্গানুবাদ পড়ছি। আচ্ছা। এবং সেটা ইসলামিক ফাউন্ডেশনের, হ্যাঁ, এবং ইসলামিক ফাউন্ডেশন তো এটা মোস্ট অথেন্টিক, তাই না? আমি তো কোথাও দেখি নাই যে সঙ্গীতকে নিষিদ্ধ করা হয়েছে। এটা আমি কোথাও দেখি নাই। তো যাই হোক, এগুলি নানা রকম ব্যাখ্যা দেওয়া হয় ইত্যাদি। ধর্মের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে, ইসলামের মূল কথাটা কি? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, ইমান যেটা আর কি। আচ্ছা, জি। এই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, এবং কিছু করণীয় দেওয়া আছে, 5টা মৌলিক জিনিস দেওয়া আছে, মানে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তা আমি এগুলির মধ্যে থাকবো। আমার কেন এত এই গরুটার এই জায়গায় আছে বলে এটা কোরবানি করা যাবে না, এটা হারাম, এই ফতোয়া দেওয়ার তো আমার দরকার নাই। দেখবেন গ্রামে দেওয়া আছে, এই গরু কোরবানি দেওয়া যাবে না, এখানে একটা ঘা আছে বা একটা কিছু, হ্যাঁ। জি। তো এইসব ফতোয়া দেওয়ার তো আমার দরকার নাই। আমার করণীয় তো নির্ধারণ করা আছে, ইমান, নামাজ, হজ, জাকাত করা আছে আমার দেওয়া। তা আমি কেন এত ফতোয়া দিয়ে বেড়াচ্ছি? কি কারণে? মানে এগুলো না, কি বলবো, এগুলি হচ্ছে, শুনেন, যারা ওয়াজ করে, হ্যাঁ, তাদের তো কিছু আইটেম লাগবে, তারা কি কি বলবে মানুষকে, তাই না? তো ফলে এগুলি কিছু কিছু জিনিস বানায় তারা, হ্যাঁ, না বানাইলে তাদের তো ওয়াজ কীভাবে করবে যদি, সেটাই, জি, তাই না? জি, বাকি আলোচনা বিরতির পরে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক, ফিরলাম আমাদের আলোচনায়। এখন প্রকাশ আমরা আবারও কথা বলতে চাই একটু নির্বাচন নিয়ে। মাহবুব, নির্বাচনের আগে ফলাফল নিয়ে নানা রকম প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি, এক একজন এক এক রকম কথা বলছেন। কোনো প্রেডিকশন আছে আপনার, বা ফলাফলটা কেমন হতে পারে, কোন দিকে যাচ্ছে? না, আমার কোনো প্রেডিকশন নাই। দ্য হোল এরিয়া ইজ এ গ্রে। আচ্ছা। ইজ গ্রে। একটা ধূসর এলাকা সামনে দেখতেছি আমি। কতগুলি জিনিস খুব ডাউটফুল। যেমন একটা চিফ অ্যাডভাইজার বলছেন যে ছাত্রদের যে এটা দল, এটা একটা পরিকল্পিত, ওয়েল প্ল্যান্ড, এবং তারা নির্বাচনে জিতবে এবং সেখান থেকে শিক্ষামন্ত্রীও হইতে পারে। তো তার এই কথাটা, এটা খুব সন্দেহজনক যে এনসিপি মানে কনকারেন্টলি তাহলে জামাতে হবে, কারণ একই জোটে তারা আছে। তো ফলে এইটা গভর্নমেন্টের কোনো ব্লেসিংস আছে কিনা, বা এইটা ম্যানিপুলেশন হবে কিনা, এটা ডাউট তৈরি করছে। এক নাম্বার 2, এবারের রেজাল্ট নাকি দেরি হবে। হ্যাঁ, প্রেস সচিব তাই জানিয়েছেন। দেরি হবে 3 দিন মতো ইত্যাদি। তো কেন দেরি হবে? এটা দেরি হওয়ার কথা না, হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখছি বাই দ্য এন্ড অফ দি নাইট
রাত শেষ হওয়ার আগেই আমরা মোটামুটি পিকচার পেয়ে যাই। ব্যালট নির্বাচন তো এর আগে অনেকবার হয়েছে, অনেকবারই হয়েছে। রিসেন্টলি সেগুলো এবার ইভিএম দুই- হয়েছে, এবার ব্যালট নির্বাচন তো আমরা দেখেছি। হ্যাঁ, এবং এটা এবার দুইটা ব্যালট, তো সেক্ষেত্রে জনবল বাড়াইলিত হয় বা একটা নতুন প্রক্রিয়া চালু করতে পারে। কিন্তু এই যে মানুষকে ইসের মধ্যে রাখা, সাসপেন্সে রাখা, থ্রিলের মধ্যে রাখা, হ্যাঁ, একটা মিস্ট্রি তৈরি করা, রহস্য তৈরি করা, এর মাঝখান দিয়ে কী হবে না হবে এটা মানুষ একটা মানে এক ধরনের সন্দেহের মধ্যে আছে। হ্যাঁ, তো এই এই মানুষকে এই 3 দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, এইটা আমার কাছে, আমি আজকে একটা টেলিভিশনে উদাহরণ দিছি, যেমন ধরেন আপনি দেবদাস পড়তেছেন, দেবদাস উপন্যাস পড়ে আসতেছেন, খুব আপনি এক্সাইটেড, তারপর দেবদাস মারা যাচ্ছে, ওই সময় যদি আপনার বইটা কেউ কেড়ে নিয়ে যায় তাইলে আপনার তো মাথা খারাপ হয়ে যাবে যে মারা যাচ্ছে। তো নির্বাচনের ভোট দেওয়ার পরপরই মানুষ এমন উত্তেজিত থাকবে, আপনি যদি তাড়াতাড়ি রেজাল্টটা না দেন, দ্রুত দেবদাসের মৃত্যুটা আপনি পড়তে না পারেন, হ্যাঁ, তাহলে তো আপনি মানে আপনার মধ্যে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হবে। তো এই যে 3 দিন ধরে টেনে নিয়ে যাওয়া, এটা কি রহস্য, এটা কি মিডিয়া কুর কোনো চেষ্টা হইতে পারে কি না, নানা রকম সন্দেহ আছে। মিডিয়া কি প্রভাব ফেলতে পারে আসলে? না, মিডিয়া মানে প্রভাব মানে কি অর্থে? ফলাফল আপনি বললেন যে না না, এটা ধরেন যে আমরা 86-এ কি দেখছি, 86-এ অনেকগুলো কনস্টিটিউয়েন্সি রেজাল্ট মিডিয়া কু হয়েছে। আচ্ছা, এই যে এখন কি সম্ভব কিনা? এখন তো কেন সম্ভব নয়? আচ্ছা, আরে এইটা তো এখন কি চলতেছে দেশে, দেশে আপনি দেখতেছেন না, এটা জবরদস্তিমূলক শাসন চলতেছে। গভর্নমেন্ট যা ভাবতেছে সেটাই তো হচ্ছে। হ্যাঁ, কোনো কিছু করার মানে কেউ কি উল্টা কিছু করতে পারতেছে আপনি বলেন? গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, আমি আই ডোন্ট মানে ওয়ান্ট টু সে যে গভর্নমেন্ট এগুলো করবে, যদি ইফ দে ওয়ান্ট টু ডু ইট, ইফ দে মেন ইট, এটা কোনো ব্যাপারই না, ওয়ান টুর ব্যাপার এটা। আচ্ছা। এটা ওয়ান টুর ব্যাপার। তারপরে হচ্ছে যে জি, ক্ষমতা হস্তান্তর নাকি 6 মাস দেরি হবে, মানে আপনার এমপিরা গণপরিষদের সদস্য হবেন, তারপরে জুলাই সনদ ইত্যাদি ইনকর্পোরেট হবে সংবিধানে, তারপরে ক্ষমতা হস্তান্তর। দ্য হোল থিং ইজ এ লেংদি প্রসেস। এবং এই ফাঁকে এই লেংদি প্রসেসের মধ্য দিয়ে কী হবে না হবে, জি। আমি এই জন্য বললাম যে দিস ইজ গ্রে এরিয়া, এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই জি। না। মাহবুব, তাহলে আমরা পরবর্তীতে আর এক সময় আরো বাকি আলোচনাগুলো করতে চাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।